আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব আমাদের ম্যাথ সেকেন্ড পেপারের 9 নম্বর অধ্যায় সমতলীয় বস্তুকণার গতি নিয়ে। তো সমতলীয় বস্তুকণার গতি যদি আমরা পড়তে যাই, এক্ষেত্রে মেইনলি হচ্ছে এর বেসিকগুলো হচ্ছে তোমরা ফিজিক্সের ভেক্টর, গতিবিদ্যা এই অধ্যায়গুলোতে আমরা পাই ম্যাক্সিমাম। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু এটা আমাদের অ্যাডমিশনের কোর্স, এখানে আমরা মেইনলি ওই জিনিসগুলো আলোচনা করব যেগুলো অ্যাডমিশনের জন্য খুব বেশি ইফেক্টিভ এবং ইম্পর্টেন্ট। আর পাশাপাশি আমাদের যত ধরনের শর্টকাট আছে ওই শর্টকাটগুলো আমরা ইনশাল্লাহ বলে দিব। তো আমরা ধাপে ধাপে আগেই প্রথম দিকের জিনিসগুলো তোমরা এমনিতেই জানো, আমরা তাও একটু করে বলে বলে যাব কি কি এক কথায় অধ্যায়ের প্রত্যেকটা টপিকস আমরা টাচ করে যাব। আর বিশেষ করে আমরা কিছু এমসিকিউ এর জন্য শর্টকাটগুলোকে আমরা একটু গুরুত্ব দিব। তো আমরা শুরুতে খেয়াল করে দেখি। শুরুতে খেয়াল করলে আমরা প্রথমত পাবো হচ্ছে ভাই আমাদের গতির যেই সূত্রগুলো তোমরা জানো যে v = u + ft, s = ut + half ft স্কোয়ার, v স্কোয়ার সমান u স্কোয়ার + 2fs, s = u + v/2 * t। আর যদি কোনো একটা বস্তু সমবেগে গমন করে তখন ফর্মুলা হয়ে যায় s = vt। তো এখানে আমাদের সাধারণত ইউটাকে আমরা আদিবেগ হিসেবে জানি, বিটাকে শেষ বেগ হিসেবে জানি, টিটা হচ্ছে সময়, এই আদিবেগ থেকে শেষ বেগে যাওয়ার সময় অথবা আমাদের যে আমাদের যে কর্মকাণ্ডগুলো হচ্ছে এগুলো হতে কতক্ষণ সময় লাগে। আর এখানে এফ দেখতে আমরা যেটা দেখতেছি, এফ মানে হচ্ছে আমাদের এখানে ত্বরণটা, অর্থাৎ আমরা ম্যাথে সাধারণত ত্বরণকে এফ দ্বারা প্রকাশ করি, যদিও ফিজিক্স এটাকে এ দ্বারা প্রকাশ করো, হোয়াট এভার, নো প্রবলেম, তুমি যে কোনো সিম্বল ইউজ করতে পারবা। তাহলে এগুলো হচ্ছে আমার জেনারেল ফর্মুলা, এগুলো আমরা সবাই জানি। স্পেশালি সমবেগের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি। এবার আসো, যদি আমার কোনো একটা বস্তু মুক্তভাবে গমন করে, মুক্তভাবে আমাদের কোনো একটা বস্তু উপর থেকে নিচের দিকে গমন করলো, আমি উপর থেকে কোনো একটা বস্তুকে নিচের দিকে থ্রো করলাম, বা নিচ থেকে কোনো একটা বস্তুকে আমি উপর দিকে থ্রো করলাম, তাহলে এই যে দুইটা কেস, কোনো একটা বস্তু উপর থেকে নিচের দিকে নামতে থাকলো, আমি উপর থেকে তাকে থ্রো করলাম, অথবা আমি নিচ থেকে উপর দিকে তাকে থ্রো করলাম, এই ক্ষেত্রে তার উপর একটা অ্যাক্সিলারেশন কাজ করবে, যেটাকে আমরা বলি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে সেক্ষেত্রে আমার ত্বরণ আলাদা করে জানার প্রয়োজন নেই, কারণ আমরা অভিকর্ষজ ত্বরণ জানি। তখন আমাদের ফর্মুলাগুলো হয়ে যাবে কেমন, v = u + gt, h = ut + half gt স্কোয়ার, b স্কোয়ার সমান u স্কোয়ার + 2gh। যদি বস্তু উপর থেকে নিচের দিকে গমন করে, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের দিকে গমন করে, তখন আমরা এখানে প্লাস চিহ্ন ইউজ করব। আর যদি আমাদের বস্তু উপরে দিয়ে গমন করে তখন আমরা মাইনাস চিহ্ন ইউজ করব। এবং কোনো একটা বস্তু যদি এরকম হয়, এই বস্তুটাকে আমি নিচ থেকে উপরে নিক্ষেপ করলাম, উপরে নিক্ষেপ করলে কোনো একটা বস্তুকে খাড়াভাবে উপরের দিকে নিক্ষেপ করলে তার বেগ আস্তে আস্তে কমতে থাকে, কমতে যখন সে সর্বোচ্চ অবস্থানে যাবে তখন তার বেগের মানটা 0 হয়ে যায়। তাহলে আমার এখানে আদিবেগ যে বেগে নিক্ষেপ করলাম ওই বেগটা হচ্ছে আদিবেগ, ইউ আদিবেগে তাকে নিক্ষেপ করলাম, আর তার শেষ বেগটা হচ্ছে v = 0। এখন তুমি v = u আমাদের যেহেতু বস্তু উপরের দিকে উঠতেছে, তাহলে ফর্মুলা হচ্ছে v = u - gt। এই v = u - gt এই ফর্মুলাতে আমাদের একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের শেষ বেগের মানটা হচ্ছে 0, তাহলে আমরা এখান থেকে বলতে পারি 0 = u - gt। তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো আমাদের gt = u, দ্যাট মিনস t হচ্ছে u/g, যেটাকে আমরা বলি হচ্ছে উত্থানকাল, অর্থাৎ সর্বোচ্চ বিন্দুতে উঠতে তার কতক্ষণ লাগলো, উঠতে যতক্ষণ লাগলো নামতেও ঠিক ততক্ষণ লাগবে। ওই কারণে আমরা বলি কোনো একটা বস্তুর উত্থানকাল এবং পতনকাল বোথ আর সেম, দুইটাই আমাদের সমান। এবার আসছি আমাদের এরপরের যে জিনিসটা, সেটা হচ্ছে সর্বাধিক উচ্চতা, সে এক্স্যাক্টলি কী পরিমাণ উপরে উঠলো তার জন্য আমরা ফর্মুলা ইউজ করতে পারি v স্কোয়ার সমান u স্কোয়ার - 2gh। এখানে এইচটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা হবে যদি আমাদের তার শেষ বেগটাকে আমরা 0 ধরতে পারি, কারণ তার শেষ বেগটা 0। এখান থেকে আমরা বলতে পারবো 2gh = u স্কোয়ার, দ্যাট মিনস h হচ্ছে u স্কোয়ার / 2g। এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা বের করার সূত্র। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে আমি টোটাল দুই ধরনের জিনিস পাইলাম, একটা হচ্ছে উচ্চতা আর একটা হচ্ছে সময়। এখানে মেইন কাজ হচ্ছে কোন ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে কোনো একটা বস্তুকে আমি যদি খাড়াভাবে ঊর্ধ্বে নিক্ষেপ করি, খাড়াভাবে ঊর্ধ্বে নিক্ষেপ করার সময় আমি যে ব্যাগে নিক্ষেপ করলাম সেই ব্যাগটা হচ্ছে ইউ, তাহলে এই বস্তুটার সর্বোচ্চ যে পরিমাণ উঠবে তার মান হচ্ছে h = u স্কোয়ার / 2g। এবং এই বস্তুটা সর্বাধিক উচ্চতায় উঠতে তার যতক্ষণ সময় লাগে, নামতেও ঠিক ততক্ষণ সময় লাগবে। এখন কোয়েশ্চেন হলো সর্বাধিক উচ্চতায় উঠতে কতক্ষণ সময় লাগে, সেটাকে আমরা বলি u/g, যার নাম হচ্ছে উত্থানকাল। আর নামতেও ঠিক সেম টাইম লাগবে, যার নাম হচ্ছে পতনকাল। তাহলে উত্থানকাল পতনকাল সেম। আর
উপরে উঠে আবার নামার যে সময়টা, এটাকে আমরা বলি উড্ডয়নকাল বা বিচরণকাল। সেই বিচরণকালটাকে আমরা প্রকাশ করি, ভাইয়া উঠতে লাগে u/g, নামতে লাগে u/g, টোটাল হচ্ছে 2u/g। তাহলে আমাদের এই সমান u² 2g, উত্থান আমাদের এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা, উত্থানকাল t1, পতনকাল t2, বোথ আর সেম u/g, অ্যান্ড টোটাল টাইম যেটা লাগবে আমাদের উড্ডয়নকাল যেটা সেটা হচ্ছে 2u/g। এগুলো তোমরা ইন জেনারেলি জানো, এগুলোতে খুব বেশি কথা বলার প্রয়োজন নাই। এবার আসো আরও দুটি স্পেশাল কেস। অনেক সময় এরকম হয় না, মনে করো আমি এরকম করলাম, আমার হাতে কোনো একটা বস্তুকে রাখলাম, এটাকে উপর দিকে নিক্ষেপ করলাম, ভালো করে খেয়াল করো, উপর দিকে নিক্ষেপ করে আমি হাতটাকে সরাই ফেললাম। তাহলে খেয়াল করো, আমি এখানে হাতটাকে রাখলাম, বস্তু এখানে আছে, এখান থেকে তাকে ঊর্ধ্বে নিক্ষেপ করলাম, বস্তু যখন আবার নিচে নামবে ওই মুহূর্তে আমি হাতটাকে কিন্তু সরাই ফেললাম, দ্যাট মিনস বস্তু নিচের দিকে পড়ে যাবে। তাহলে আমি যে অবস্থান থেকে বস্তুটাকে নিক্ষেপ করলাম, বস্তুটা উপরে উঠে আমি আমার সুবিধার্থে নামার জায়গাটাকে একটু ডানে দেখাইছি, এর মানে এনে যে সে ডানে যাবে, সে সোজাসুজি নামবে, এখানে গেছে আবার এভাবেই নামবে। যতটুকু উচ্চতা থেকে তাকে নিক্ষেপ করলাম সে তার থেকেও নিচে নেমে গেল। তাহলে এখানে শর্তটা কি, আমি যেখান থেকে নিক্ষেপ করলাম সে তার থেকেও নিচে নেমে গেল, তার থেকেও নিচে নেমে গেল। তাহলে আমাদের যদি ওইরকম হয়, যেমন ফর এক্সাম্পল একটা বলকে আমি উপর দিকে থ্রো করলাম, তো আমি হাত দিয়ে বলটাকে থ্রো করলাম, বলটাকে আর ধরলাম না, সে ডিরেক্টলি আমার গ্রাউন্ডে পড়লো। তাহলে এক্ষেত্রে আমি যে উচ্চতা থেকে নিক্ষেপ করলাম বস্তু তার থেকেও নিচে পড়ে গেল, সেক্ষেত্রে আমার ফর্মুলাগুলো কেমন হবে, v = -u+gt। কেন -u+gt? দেখো এখানে আদি বেগটা কোন দিকে, উপরের দিকে, শেষ বেগ কোন দিকে, নিচের দিকে, অভিকর্ষজ ত্বরণ g অলওয়েজ নিচের দিকে, h মানে কি, h মানে হচ্ছে উলম্ব সরণটা, এই উলম্ব সরণ। তাহলে একটু খেয়াল করো, h এর মানটাতে তোমরা অনেকে ঝামেলা করো, h এর মানটা দেখো, বস্তু প্রাইমারি পজিশনে সে এখানে ছিল এবং ফাইনালি সে এখানে আছে, তাহলে এটা হচ্ছে তার প্রাথমিক অবস্থান, এটা হচ্ছে শেষ অবস্থান। এই দুইটার মধ্যবর্তী যে লম্বালম্বী দূরত্ব, দিস ইজ আওয়ার h, অ্যান্ড h হচ্ছে আমার একটা সরণ একটা ভেক্টর রাশি যার দিক আছে, দিকটা কোন দিকে, আদি থেকে শেষের দিকে। আদি মানে হচ্ছে সে এখানে ছিল, শেষ এখানে, এর মানে h এর ডিরেকশনটা হচ্ছে নিচের দিকে। তাহলে দেখো আমরা এখান থেকে দেখলাম কি, ভাইয়া v ছাড়া আর সবাই আমাদের ইউ ছাড়া বাকি সবাই হচ্ছে নিচের দিকে। তাহলে আমরা একটা কাজ করি, নিচের দিকে যারা তাদেরকে পজিটিভ ধরি, উপরের দিকে যারা তাদেরকে নেগেটিভ ধরি, এর মানে প্রত্যেকটা ফর্মুলায় শুধুমাত্র ইউটা নেগেটিভ হবে। তাহলে আমাদের v = -u+gt, h সমান -ut + ½ শেষ। তাহলে যদি কখনো এরকম হয় যে অবস্থান থেকে তাকে আমি নিক্ষেপ করলাম সে তার থেকেও নিচে নেমে গেল, তখন যে আমাদের সিম্বলগুলো এরকম হবে, আমরা সাইনগুলো ভুল করি অনেক সময়, এই ভুলটা করা যাবে না। অ্যান্ড ফাইনালি এরকম কোনো একটা বলকে আমি নিচ থেকে নিক্ষেপ করলাম, তো যত মনে করে সাপোজ আমি এই কলমটাকে এখান থেকে নিক্ষেপ করলাম, নিক্ষেপ করে সেই উপরে উঠলো, আমি হাতটাকে আরও উপরে তুলে ধরে ফেললাম, অর্থাৎ যে পজিশন থেকে আমি তাকে নিক্ষেপ করলাম সেই পজিশন থেকে উপরে থাকা অবস্থায় তাকে আমি ধরে ফেললাম, বা সেখানে আমি কাউন্ট করতেছি। তাহলে আমি যে পজিশন থেকে তাকে নিক্ষেপ করলাম সে ওই পজিশনে আসেনি, তার আরও আগে আছে, তার থেকে আর একটু উপরে আছে। এই ধরনের কেসে দেখো আদি বেগটা উপরের দিকে, শেষ বেগ নিচের দিকে, আদি বেগ উপরে, শেষ বেগ নিচে, অভিকর্ষজ ত্বরণ জি অলওয়েজ নিচের দিকে, h মানে কি, আদি এবং শেষ এই দুইটার মধ্যবর্তী লম্বালম্বী দূরত্ব এটা হচ্ছে h। h এর দিক কোন দিকে, আদি থেকে শেষের দিকে। আদি কোথায়, আদি ভাইয়া এখানে, শেষ কোথায়, উপরে, তাহলে নিচ থেকে উপর দিকে h এর ডিরেকশন। এবার তাহলে তুমি সিম্পল এখানে দেখো দুইটা উপরে দুইটা নিচে, তো আমি উপর দিকটাকে ধনাত্মক ধরলাম, নিচের দিকটাকে আমাদের উপর দিকটাকে ঋণাত্মক ধরলাম, নিচের দিকটাকে ধনাত্মক ধরলাম। তো যদি উপর দিকটাকে ঋণাত্মক ধরি, উপরে কে কে আছে, ইউ আর এইচ, তাহলে আমরা বলতে পারি ইউটাও নেগেটিভ হবে, এইচটাও নেগেটিভ হবে। তাহলে v = a-u+gt করলাম, এ মাইনাস এইচটাও কিন্তু নেগেটিভ, -ut + ½ এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি h = ut - ½ বোথ আর কারেক্ট, বিকজ আমরা মাইনাস কমন নিলাম। তাহলে আমরা এভাবে করতে পারি। টোটাল খেয়াল করে দেখো, তাহলে কোনো একটা বস্তুকে ঊর্ধ্বে নিক্ষেপ করলে 4 ধরনের সিচুয়েশন হতে পারে, উপর থেকে নিচের দিকে থ্রো করা, নিচ থেকে উপরে থ্রো করা, নিচ থেকে থ্রো করলাম, যে হাইট থেকে আমি থ্রো করলাম তার থেকেও নিচে নেমে গেল, নিচ থেকে থ্রো করলাম, যে হাইট থেকে নিক্ষেপ করলাম তার থেকে উপরে আমরা কাউন্ট করতেছি, সেক্ষেত্রে আমাদের এই ধরনের ফর্মুলাগুলো। ওকে, এবার আসি, আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের অনেক সময় এককের একটু ঝামেলা হয়,
যে তোমার বিভিন্ন ম্যাথ দেওয়ার সময় তোমাকে সিজিএস পদ্ধতিতে দিতে পারে, এফপিএস পদ্ধতি দিতে পারে, এমকেএস পদ্ধতি দিতে পারে। যেই পদ্ধতি দেখ কোনো সমস্যা নেই, তবে আমাদের ঝামেলা একটাই, অভিকর্ষজ ত্বরণ জি এর মান কিন্তু কখনো দেওয়া থাকবে না, কারণ এটা আমরা মুখস্থ জানি, স্যাররাও জানে। এখন এই বিভিন্ন এককে কিন্তু এটার মান সেম থাকে না, ওই কারণে আমাকে মাথায় রাখতে হবে আমি কোন ইউনিটে ম্যাথটা করতেছি সেই ইউনিটের উপর ডিপেন্ড করে আমার জি এর মানটাকেও চেঞ্জ করতে হবে। তো আমি এখানে লিখে দিলাম লিস্ট করে, সিজিএস পদ্ধতিতে জি এর মান হচ্ছে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এককটাও খেয়াল করবো, মানটাও খেয়াল করবা। এফপিএস পদ্ধতিতে এটার নাম হচ্ছে 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার, আর এমকেএস পদ্ধতিতে হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এসআই পদ্ধতিতে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এগুলো হচ্ছে আমাদের জেনারেল ভ্যালুগুলা। তাহলে এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের প্রাথমিক আইডিয়াগুলা, এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি। এবার আসো তোমাদেরকে একটা সূত্র শিখাবো হচ্ছে আমাদের টি-তম সেকেন্ডের, যে কোনো একটা বস্তু টি-তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, এবং টি-তম বলতে আসলে আমরা কি বুঝি। তাই একটু খেয়াল করে দেখি, আমি যদি তোমাকে এখানে দেখাই টি-তমের কনসেপ্টটা, তুমি একটু ভালো করে খেয়াল করো। এখান থেকে মনে করো কোনো একটা বস্তু যাত্রা শুরু করলো, দিস ইজ 0 সেকেন্ড, এখানে গেল বর্তমানে 1 সেকেন্ড, এর 1 সেকেন্ড পর সে এখানে আসলো বর্তমানে 2 সেকেন্ড, এর 1 সেকেন্ড পর সেখানে আসলো 3 সেকেন্ড, এর 1 সেকেন্ড পর সে এখানে আসলো 4 সেকেন্ড। তো আমরা তাহলে একটা কথা বলতে পারি ভাইয়া, যে আমাদের প্রথম সেকেন্ড কোনটা ভাই, এটা হচ্ছে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আর এখানে এই অংশটাকে আমরা বলি হচ্ছে প্রথম, এই অংশটাকে আমরা বলি হচ্ছে দ্বিতীয়, এটাকে আমরা বলি হচ্ছে তৃতীয়, এটাকে আমরা বলি হচ্ছে চতুর্থ। তাহলে আমরা একটা কথা বলতে পারি, আমাকে পরীক্ষায় বলা হলো আমাদের তৃতীয় সেকেন্ড, এস তৃতীয়। তো তৃতীয় সেকেন্ড মানে কি? তৃতীয় সেকেন্ড মানে হচ্ছে, দেখো তৃতীয় মানে হচ্ছে 2 থেকে শুরু করে 3 সেকেন্ড, এই অংশটাকে আমরা বলতেছি তৃতীয়। তাহলে আমরা কি করব, বস্তু 3 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করলো, S3, S = UT + ½ AT স্কোয়ার। বস্তু 4 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করলো, S4। তাহলে এই S4 - S3 দিলে আমরা এখান থেকে তৃতীয়টা পেয়ে যাব। একইভাবে তাহলে আমরা বলতে পারি টি-তম সমান হচ্ছে S, আমাদের S+1 - ST, এভাবে আমরা করে ফেলতে পারি। এর মানে তোমাকে যখন তৃতীয় বলছে, তুমি 4 নম্বর সেকেন্ড থেকে 3 নম্বর সেকেন্ড বিয়োগ করবে, এক কথায় 3 থেকে 4 নম্বর সেকেন্ড, এই অংশটা হচ্ছে আমাদের তৃতীয় সেকেন্ড। এবার আসি, যে কোনো তম সেকেন্ডের একটা সূত্র আছে, সেই সূত্রটা অলরেডি বোর্ডে লেখা আছে। সেটা হচ্ছে আমাদের বস্তু যদি এ ত্বরণে গমন করে, তখন আমরা বলতে পারবো STTH = U + ½ A 2t - 1। আর যদি আমাদের মুক্তভাবে গমন করে, তখন বলা যায় HTTH = U + ½ G 2t - 1। এবার অনেক সময় পরীক্ষায় তোমাকে এই ধরনের কোয়েশ্চেন করা হয়, পরীক্ষায় এই ধরনের কোনো কোয়েশ্চেন করা হলো, মনে করো কোনো বস্তু তোমাকে বলা হলো বস্তু তৃতীয় সেকেন্ডে 30 মিটার ও পঞ্চম সেকেন্ডে মনে করো 35 মিটার দূরত্ব অতিক্রম করে। বলা হলো বস্তুটির ত্বরণ কত। তো তোমাকে একটা শর্টকাট শিখিয়ে দিই, সেটা হচ্ছে দেখো, যদি টি-তম সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব STTH হয়, আর n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব SNTH হয়, তাহলে ওই বস্তুটার ত্বরণ হবে, তুমি টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করে দাও। আর এখানে যেহেতু টি-তম থেকে n-তম বিয়োগ করছো, এখানে টি থেকে n বিয়োগ করবা। ফর এক্সাম্পল, আমার এখানে তৃতীয় সেকেন্ড, পঞ্চম সেকেন্ড, তাহলে আমি এখানে বলতে পারবো ত্বরণের মান A = এখানে কে আছে, তৃতীয় এবং পঞ্চম। তাহলে তৃতীয় সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, তৃতীয় সেকেন্ডে 30 মিটার দূরত্ব অতিক্রম করে, মাইনাস পঞ্চম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, 35 মিটার অতিক্রম করে, ডিভাইডেড বাই এই 30 মিটার কোন সেকেন্ডে, তৃতীয়, দ্যাট মিনস এখানে 3। আমাদের এই 35 মিটার কত সেকেন্ডে, পঞ্চম সেকেন্ডে, দ্যাট মিনস এখানে 5। তাহলে আমরা বলতে পারি -5 / -2, মাইনাস চলে যাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে ত্বরণের মান। এবং তুমি চাইলে এটাও করতে পারতা, তুমি পঞ্চম সেকেন্ড থেকে তৃতীয় সেকেন্ড বিয়োগ করো, তাহলে তখন তুমি বলতে পারো পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 35 মিটার, 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 30 মিটার। তাহলে তুমি আগে লিখছো পঞ্চম, তাহলে 5 - 3। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 5/2 সমান হচ্ছে আমাদের 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, দ্যাটস ইট। বোথ আর কারেক্ট। অর্থাৎ তোমাকে সিকোয়েন্সটা
মাথায় রাখতে হবে, সিকোয়েন্সটা এখানে ম্যাটার করে। সো সিকোয়েন্স চেঞ্জ করা যাবে না, উপরে যেটা থেকে যেটা বিয়োগ করছো নিচেও ঠিক সেম, তবে উপরে দূরত্ব থেকে দূরত্ব বিয়োগ করলাম, আর নিচে হচ্ছে আমরা সময় থেকে সময় বিয়োগ করলাম। এখানে দূরত্ব হচ্ছে টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা। এবার আসো নতুন আরেকটা শর্টকাট। এই শর্টকাটটা আমাদের অনেক বেশি কাজে লাগে, এটা পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা বলতে পারি। তো তোমাকে কোয়েশ্চেন করা হলো পরন্ত বস্তু পতনের শেষ টি সেকেন্ডে এই দূরত্ব অতিক্রম করলো। মনে করো কোনো একটা পরন্ত বস্তু, হ্যাঁ পরন্ত বস্তু, তাহলে এখান থেকে কোনো একটা বস্তু পড়ে গেল, সে পড়তেছে, সে এতটুকু পর্যন্ত আসলো, তাহলে এখান থেকে সে এতটুকু পর্যন্ত আসলো। এই পতনের শেষ এতটুকু হচ্ছে টি সেকেন্ড। এই টি সেকেন্ড সময়ে, এই টি সেকেন্ড কোন টি সেকেন্ড, সে যে এখান থেকে এখানে পড়লো, এখান থেকে এটা তার স্টার্টিং পয়েন্ট, এটা তার এন্ডিং পয়েন্ট, শেষ টি সেকেন্ড এ তার যে অতিক্রান্ত দূরত্ব, সেই অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইচ। এই টি সেকেন্ডে সে এখান থেকে এখানে আসে, এটা কোন টি সেকেন্ড, শেষ টি সেকেন্ড। ফর এক্সাম্পল সে এখান থেকে এখানে আসতে 10 সেকেন্ড লাগে, তো আমি বললাম শেষ 2 সেকেন্ডে, এর মানে 8 সেকেন্ডের পরে যে 2 সেকেন্ড, ওই 2 সেকেন্ডে, তাহলে শেষ টি সেকেন্ড। এটা যে কোনো সেকেন্ড হতে পারে, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড হোয়াট এভার। তাহলে এই টি মিনস শেষ টি সেকেন্ডে, এইচ মিনস সেই সময়ে অতিক্রান্ত দূরত্ব। যদি হয় তাহলে বস্তুটা এখান থেকে এখানে আসতে মোট যে সময়টা লাগবে, অর্থাৎ তার উপর থেকে নিচে পড়তে যে সময়টা লাগবে, সেই সময়টা হচ্ছে আমাদের T/2 প্লাস H/GT। এসে একক ব্যবহার করব, এত সেকেন্ড। এটা হচ্ছে আমার শর্টকাট ফর্মুলা। তাহলে আমাদের এভাবে আমরা বের করে ফেলতে পারি এখান থেকে এখানে আসতে তার কত সময় লাগবে। তোমাকে দেওয়া আছে কি, লাস্ট মুহূর্তের ইনফরমেশন থেকে আমরা তার টোটাল টাইমটা বের করে ফেলতে পারবো। এবার আসো, আর আরেকটা কথা মাথায় রাখবা, এটা কোন ধরনের বস্তু, পরন্ত বস্তু। আর পরন্ত বস্তু হলে আদিবেগ কত, 0, কারণ পরন্ত বস্তুর ক্ষেত্রে বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়, আদিবেগটা 0। এবার তোমাকে যে কোয়েশ্চেনটা করা হলো, সেই কোয়েশ্চেনটা একটু খেয়াল করে দেখো। তোমাকে এখানে একটা কোয়েশ্চেন করা হলো, এই কোয়েশ্চেনটা যদি আমরা একটু দেখি, এখানে আমাদের একটা কোয়েশ্চেন করা হয়েছে, এই কোয়েশ্চেনের আনসারটা আমরা এখন বের করব। একটি খাড়া টাওয়ারের শীর্ষবিন্দু থেকে, তাহলে আমার মনে করো খাড়া এখানে একটা টাওয়ার আছে, এই টাওয়ারের শীর্ষবিন্দু থেকে একটি পাথর নিচে ছেড়ে দেওয়া হলো। তাহলে এখান থেকে একটি পাথরকে নিচে ছেড়ে দিলে সে আমার এখানে এসে পড়বে, স্বাভাবিক হিসাব নিকাশ। বলা হলো পাথর নিচে ছেড়ে দেওয়া হলো, পাথরটি শেষতম সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করে। দেখো শেষতম মানে হচ্ছে লাস্ট সেকেন্ডটা, এই যে এখান থেকে, অর্থাৎ 1 সেকেন্ড, এই যে 1 সেকেন্ড, শেষতম কয় সেকেন্ড, 1 সেকেন্ড, কারণ তম মানেই তো একটা সেকেন্ড, শেষতম। তাহলে এটা হচ্ছে আমাদের টি এর মান হচ্ছে 1 সেকেন্ড। 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, 20 মিটার দূরত্ব অতিক্রম, 20 মিটার, এইচ এর মান হচ্ছে 20। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো তার যে মোট সময়টা লাগবে, মোট সময় সমান বলা যায় T/2 প্লাস H/GT। ক্যালকুলেশন করো, বের হবে 2.54 সেকেন্ড। এর মানে এই বস্তুটাকে এখান থেকে ছেড়ে দিলে আদিবেগ হচ্ছে 0, সে এখান থেকে এখানে নামতে টোটাল যে সময়টা লাগে, সেই টোটাল সময়টাকে এবার মনে করো, এগুলো আমাদের বাদ দিই, আমার তো এটা বের করা হয়ে গেছে। টোটাল সময়টাকে আমি নাম দিলাম হচ্ছে বড় হাতে ছোট হাতের টি সমান 2.54 সেকেন্ড। এবং এই যে টাওয়ারের যে উচ্চতা, এই উচ্চতাকে আমি নাম দিলাম হচ্ছে এইচ। ওরা তোমাকে কোয়েশ্চেন করা হলো টাওয়ারের উচ্চতা কত, তা আমরা জানি টাওয়ারের উচ্চতা এইচ সমান ইউটি, আদিবেগ তো 0, তাহলে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো আমরা তো এখানে বলতে পারি আদিবেগটা 0, তো আদিবেগ যদি 0 হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি হাফ জিটি স্কোয়ার। তো টি এর মান তো জানা নাই, অবশ্যই আছে, কোথায় জানা আছে, এই যে টোটাল টাইমটা হচ্ছে এত। তাহলে টোটাল টাইমটা যখন জানছি, এই টোটাল টাইমে সে কত দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটা বের করতে পারি, এটা হচ্ছে টাওয়ারের উচ্চতা। তাহলে আমরা এইভাবে যে কাজটা করতে পারবো, এই শর্টকাটটা ইউজ করে আমরা এই ধরনের ম্যাথগুলো সবগুলা কমপ্লিট করতে পারবো। এবার আমরা আলোচনা করব হচ্ছে আমাদের প্রাসের কনসেপ্টটা। এবার আসি আমরা প্রাসের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আমরা জানি কোনো একটা বস্তুকে ভূমির সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত করলে তাকে আমরা প্রাস বলি। তো এই ক্ষেত্রে আমরা কয়টা টার্ম বলে রাখি। এই বস্তুটাকে আমি যে ব্যাগে নিক্ষেপ করলাম তার নাম হচ্ছে ইউ, এবং যে কোণে নিক্ষেপ করলাম নিক্ষেপণ কোণটা হচ্ছে আলফা। এই বস্তুটার সর্বাধিক যতটুকু উচ্চতা উঠে, এই সর্বাধিক উচ্চতাকে আমরা বলি এইচ। সর্বাধিক উচ্চতায় উঠতে যে টাইমটা লাগে তাকে বলি উত্থানকাল T1, নামতে যে টাইমটা লাগে তাকে বলি পতনকাল T2, টোটাল যে টাইমটা লাগে তাকে বলি বিচরণকাল T বা উড্ডয়নকাল D। তো এক্ষেত্রে বস্তুটা আনুভূমিকভাবে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলি হচ্ছে আনুভূমিক পাল্লা আর।
এই টি এর ফর্মুলা আছে, উত্থানকালের ফর্মুলা হচ্ছে ইউ সাইন আলফা ডিভাইড বাই জি, তোমরা জানো। আর টোটাল টি এর ফর্মুলা হচ্ছে 2 ইউ সাইন আলফা ডিভাইড বাই জি। এইচ ইকুয়ালস টু ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইড বাই 2g, আর সমান হচ্ছে ইউ স্কয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই জি। এবং এই আরটাকে আমরা বলি আনুভূমিক পাল্লা। এই আনুভূমিক পাল্লা যদি সর্বোচ্চ রাখতে হয় তাহলে সেক্ষেত্রে আলফার মান 45 ডিগ্রি হতে হয়। আলফার মান 45 ডিগ্রি হলে আনুভূমিক পাল্লার মান হচ্ছে ইউ স্কয়ার বাই জি। তাহলে আমরা একটা কথা বলতে পারি, সর্বোচ্চ আনুভূমিক পাল্লা যখন সর্বোচ্চ হবে, আনুভূমিক পাল্লা যখন সর্বোচ্চ হবে তখন আলফার মান হবে 45 ডিগ্রি। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো একটা প্রাসকে নিক্ষেপ করলে সে আনুভূমিকভাবে সর্বাধিক দূরত্ব অতিক্রম করে। আর প্রাসের ইকুয়েশনটা আমরা একটু পরেই দেখব, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো প্রাসের ইকুয়েশনটা। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই তিনটা জিনিসের মধ্যে রিলেশন, tan আলফা ইকুয়ালস টু 4h/r, এটা আমাকে মাথায় রাখতে হবে। এটা সুপার শর্টকাট, এই শর্টকাটটা আমাদের খুব বেশি কাজে লাগবে। সেটা হচ্ছে tan আলফা ইকুয়ালস টু 4h/r, যেখানে h মানে হচ্ছে তার সর্বাধিক উচ্চতা, আর r মানে হচ্ছে আনুভূমিক পাল্লা, আলফা মানে হচ্ছে আলফা মানে হচ্ছে কি কত ডিগ্রি কোণে আমি নিক্ষেপ করলাম। তো এখন এখানে যেমন অনেক সময় তোমাকে কোয়েশ্চেন করতে পারে একটা প্রাসকে কত কোণে নিক্ষেপ করলে তার এইচ এবং আর সমান হবে, এর মানে আনুভূমিক পাল্লা এবং সর্বাধিক উচ্চতা সেম। তাহলে খেয়াল করো, আনুভূমিক পাল্লা এবং সর্বাধিক উচ্চতা যদি সেম হয় তাহলে আমরা বলতে পারি tan আলফা ইকুয়ালস টু হচ্ছে 4। কেন? এইচ এবং আর সমান মানে কাটাকাটি যাবে, তাহলে আলফার মান পাবো tan ইনভার্স 4, অ্যান্ড tan ইনভার্স 4 এর মান জাস্ট লাইক 76 ডিগ্রি মোরলেস, মোটামুটি 75.96 or 97 এই ধরনের ডেটা আসে। তুমি ক্যালকুলেটারে ব্যবহার করে যেটা পাও তোমার মুখস্থ রাখতে পারো 76 ডিগ্রি। তো এভাবে আরও অনেক কিছুই বের করা যায়। যেমন তোমাকে বলা হলো একটি প্রাসের সর্বাধিক আনুভূমিক পাল্লা আর ম্যাক্স সমান 200, আর ম্যাক্স সমান কত 200, তোমাকে বলা হলো এইচ ইকুয়ালস টু হোয়াট। তো তোমাকে বলা হলো আর ম্যাক্সের মান 200, এইচের মান কত, তাহলে তুমি কি করতে পারো ভাই, আমরা এখান থেকে বলতে পারি আর ম্যাক্স এ tan আলফা ইকুয়ালস টু হচ্ছে 4h ডিভাইডেড বাই আর। এবার একটু খেয়াল করো, যখন তুমি আলফার মান 45 ডিগ্রি বসাবা ঠিক ওই মুহূর্তে আরটা আর থাকবে না, আরটা হয়ে যাবে আর ম্যাক্স, কারণ 45 ডিগ্রি করে নিক্ষেপ করলে দিস ইজ আওয়ার আর ম্যাক্স। সো এখান থেকে আমরা বলতে tan 40 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এখান থেকে বলতে পারি এইচ ইকুয়ালস টু হচ্ছে আর ম্যাক্স ডিভাইডেড বাই 4, তাহলে আর ম্যাক্সের মান হচ্ছে 200 ডিভাইডেড বাই 4 মান হচ্ছে 50 মিটার। তাহলে আমরা একটা প্রাসের যদি সর্বাধিক আনুভূমিক পাল্লা 200 হয় তাহলে তার উচ্চতা হচ্ছে তার 4/1 অনেক সময় এই ধরনের কোয়েশ্চেনও আসে। তাহলে কোনো একটা প্রাসের সর্বাধিক উচ্চতা সর্বাধিক আনুভূমিক পাল্লা এর 4/1 বা এদের অনুপাত হচ্ছে কত 4:1 বা 1:4 এরকম আসতে পারে। তো এক কথায় এই ফর্মুলা তোমরা তখনই ইউজ করবা যখন আলফা, এইচ, আর এই তিনটে জিনিসের মধ্যে যে কোনো দুইটা জানা আছে আর এটা জানা নেই, তোমরা এমসিকিউতে সরাসরি ব্যবহার করে ম্যাথ করে ফেলবা, অনেক বড় বড় ম্যাথ 2 লাইনে মিলে যাবে। এবার আসি, আমাদের ওইটা গেল, আমরা সেটা দেখাতে পারি। এখন আমাদের কাজ হচ্ছে প্রাসের যে প্রাসের ইকুয়েশনগুলো যথেষ্ট ইজি, তোমরা ফিজিক্সে অনেক করছো, এগুলো ফিজিক্সে বেশি ব্যাখ্যা করা হয়। তো আমরা যদি বলি, মনে করো এই প্রাসটা স্যার এখান থেকে আদিবেগ হচ্ছে ইউ, তাহলে আমরা বলতে পারি যদি তার আদিবেগ যদি ইউ হয়, এক্স অক্ষ বরাবর আদিবেগের উপাংশ হচ্ছে এক্স কজ আলফা, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ওয়াই সাইন আলফা, ইউ সাইন আলফা। এবং আমরা জানি প্রাস এক্স অক্ষ বরাবর সে সমবেগে চলে, আর ওয়াই অক্ষ বরাবর সে সমত্বরণে চলে, অভিকর্ষ ত্বরণ জি। উপরে ওঠার সময় একরকম, উপরে ওঠার সময় আমরা মাইনাস জি ইউজ করতে পারি, নিচে নামার সময় প্লাস জি ইউজ করতে পারি। ওই যে আমরা আগে যে খাটাভাবে যে চার ধরনের পড়ছিলাম, এখানেও ঠিক 7 ধরনের জিনিসগুলো অ্যাপ্লাই হয়। তো আমরা যদি এখানে বলি তাহলে ভাইয়া আমাদের ফর এক্সাম্পল ভাইয়া এই পজিশনে আসলো, এই পজিশনে আসতে তার যে সময় লাগলো সেই সময়টা হচ্ছে আমাদের টি। তাহলে এই পজিশনে আসতে যদি তার সময় টি লাগে তাহলে এই পজিশনে তার বিভিন্ন প্যারামিটারগুলো আমরা ব্যবহার করব। তো এই পজিশনে তার ভ্যাগটা হচ্ছে মনে করো ভি, ওই ব্যাগের আনুভূমিক উপাংশ হচ্ছে মনে করো ভি এক্স, আর উলম্ব উপাংশটা হচ্ছে ভি ওয়াই। এখন একটু খেয়াল করো, তো তুমি এক্স অক্ষে সবসময় কোন সূত্র ইউজ করবা, এক্স অক্ষ অবশ্যই তুমি সমবেগের সূত্র ইউজ করবা। তাহলে আমরা এখান থেকে খুব সিম্পল বলতে পারি যে ভাই আমাদের যদি বি এক্স ইউজ করতে বলে, বি এক্স অক্ষ বরাবর, এক্স সমবেগের ফর্মুলা কি, আমাদের এক্স অক্ষ বরাবর কি সে সমবেগে যাচ্ছে না, তাহলে সমবেগে মানে কি ব্যাগের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে বি এক্সের মান হচ্ছে ইউ কস আলফা। তাহলে আমাদের এটা হচ্ছে তার আদিবেগ, এখানে ব্যাগ যা এখানে ব্যাগটাও সেম থাকবে আনুভূমিক বরাবর। আর উলম্ব বরাবর এটাকে যদি আদিবেগ বলি ইউ সাইন আলফা, যেহেতু উলম্ব সবগুলো উলম্ব হিসাব, আর এটাকে বলি ভি ওয়াই, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, আমরা তার ফর্মুলা জানি ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, ওয়াই মাইনাস ভি কস, এটা উপর দিকে উঠতেছে। তাহলে আমাদের শেষ বেগের মান হচ্ছে ভি ওয়াই ইকুয়ালস টু আদিবেগের মান হচ্ছে ইউ সাইন আলফা
ইউ সাইন আলফা মাইনাস জি টি, এটা হচ্ছে আমার কার ফর্মুলা, ভি ওয়াইয়ের ফর্মুলা। তাহলে দেখো তুমি এখান থেকে বি এক্সটা পেয়ে গেছো, এখান থেকে তুমি বি ওয়াইটা পেয়ে গেছো। এখন তুমি চাইলে বিটা ক্যালকুলেশন করতে পারবে না, খুবই সিম্পল, বি ইকলস টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে তোমার ভি এর মান। আবার তুমি চাইলে এই কোণটাকে যদি তুমি থিটা ধরো, তাহলে তুমি এখান থেকে বলতে পারবা টেন থিটা ইকলস টু হচ্ছে ভি ওয়াই ডিভাইডেড বাই ভি এক্স। এই ধরনের টার্মগুলো আমরা এখান থেকে চাইলেই বের করে নিয়ে আসতে পারি। এবার আসো, সে এখান থেকে এখানে যাওয়ার সময় এক্স অক্ষ বরাবর মনে করো এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করলো, ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ দূরত্ব অতিক্রম করলো। তো সে যদি এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তো আমরা ফর্মুলা কি জানি, এস ইকোয়াস টু বিটি। তাহলে এক্স ইকোয়াস টু তার ভ্যাগ হচ্ছে কত, ইউ কজ আলফা, এক্স অক্ষ বরাবর ব্যাক সেম ইউ কজ আলফা ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা টি এর মান বের করতে পারি, টি ইকোয়াস টু এক্স ডিভাইডেড বাই ইউ কজ আলফা। এখন আসো আমাদের ওয়াই অক্ষ বরাবর তার অতিক্রান্ত দূরত্ব, ওয়াই ইকোয়াস টু আমরা বলতে পারি এস ইকোয়াস টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। তাহলে ইউ কজ আলফা ইউ সাইন আলফা ওয়াই অক্ষ বরাবর ইউ সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। সো আমরা টি এর ভ্যালুটা এখানে ফুট করলে ইউ সাইন আলফা ইন্টু টি এর ভ্যালুটা ফুট করো এক্স ডিভাইড বাই ইউ কজ আলফা মাইনাস হাফ ইন্টু জি ইন্টু টি এর ভ্যালুটা এখানে ফুট করলে এক্স ডিভাইডেড বাই ইউ কজ আলফা হোল স্কোয়ার। দেন ইউ উইল গেট দিস ইকুয়েশন জাস্ট লাইক দ্যাট। এই ইকুয়েশনটা তোমরা পেয়ে যাবা, যে এখান থেকে ওয়াইয়ের মানটা বের করার পর তুমি ওয়াইয়ের ইকুয়েশনটা পাবো, ওয়াই ইকোয়াস টু এক্স টেন আলফা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইড বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। এই ইকুয়েশনটা পাবা, এটা হচ্ছে প্রাসের সাধারণ সমীকরণ। এবং এই সমীকরণটা দেখো, আমি যদি এটাকে কনস্ট্যান্ট ধরি, এটাকে কনস্ট্যান্ট ধরি, তাহলে এটা এরকম হয়ে যায় এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার, যা একটা পরাবৃত্তের আকার। তাহলে আমরা বলতে পারি প্রাসের সমীকরণ কিসের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ। আবার এই সমীকরণটাকে আমরা এভাবেও লিখতে পারি, ওয়াই ইকোয়াস টু এক্স টেন আলফা ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর। সো তোমরা দুইটা ইকুয়েশনে শিখে রাখবা। আমাদের এই যে দেখো এখানে আমাদের যেরকম আলাদা আমাদের কমপ্লেক্স ইকুয়েশন, এটা আরও অনেক বেশি ইজি। যদি কখনো আনুভূমিক পাল্লা আর এর মানটা দেওয়া থাকে, তখন আমরা এই সূত্র ইউজ করব। আর আনুভূমিক পাল্লা আর এর মান দেওয়া যদি না থাকে, তখন আমরা এই সূত্র ইউজ করতে পারবো। আর এই সূত্রের ক্ষেত্রে আবার বলতে পারো, ভাইয়া ওয়াইয়ের জন্য তো ইকুয়েশন এটাও আছে, ওয়াইয়ের জন্য ইকুয়েশন এটাও আছে, আমি কোনটা ইউজ করব? যদি সময় দেওয়া থাকে তাহলে ইকুয়েশন ইউজ করবে এটা, আর যদি আমাদের সময় দেওয়া না থাকে, এক্স যদি দেওয়া থাকে, তাহলে ইকুয়েশন করবে এটা। তাহলে আমি আবারও বলতেছি, তুমি ওয়াইয়ের মান বের করবা, যদি সময় দেওয়া থাকে ইকুয়েশন এটা ইউজ করবা, যদি এক্স দেওয়া থাকে ইকুয়েশন এটা ইউজ করবা, এক্সের সাথে যদি আরটাও দেওয়া থাকে তখন ইকুয়েশন এটা ইউজ করবা। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে, সেটা প্রাসের ক্ষেত্রে। তো প্রাসের ক্ষেত্রে আমি আশা করি তোমাদের এখানে তোমরা ম্যাথগুলো নিজেরা প্র্যাকটিস করতে পারবা। তোমরা এই প্রাসের যে বিভিন্ন ধরনের ম্যাথগুলো আর চিহ্নের রীতিগুলো হচ্ছে, আমরা ওইখানে যে চারটা পড়েছিলাম ঠিক সেম স্টাইলের চারটা আমাদের এখানেও লাগে, এতটুকুই, যে আমাদের এখান থেকে খুব হার্ড কোনো কোয়েশ্চেন হয় না, জেনারেল টাইপসের কোয়েশ্চেনগুলো হয়। সো এতটুকু জেনে রাখলে তোমাদের প্রাসের কনসেপ্টে আশা করি কোনো সমস্যা হবে না। এবার দেখো আমাদের বুলেট সংক্রান্ত কিছু আমাদের ম্যাথ, যা আমাদের কোনো একটা গুলি থেকে যদি একটা বুলেট নিক্ষেপ করা হয়, সেই বুলেট কোনো একটা তক্তাকে ব্যাথ করতে পারে। তো এই ধরনের ম্যাথগুলো, তো আমরা বুলেটের ব্যাগ যদি বৃদ্ধি করি, আমাদের কয়টা তক্তা ব্যাথ করতে পারবে, অথবা আমাদের তক্তার সংখ্যা যদি বৃদ্ধি করি, তাহলে কয়টা আমাদের বুলেটের ব্যাগ কেমন বাড়ানো লাগবে, এই টাইপসের জিনিসগুলো। তো আমরা আমরা শর্টকাটগুলো শিখে নিই। তো তোমাকে প্রথমে মাথায় রাখতে হবে, প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের 1 নম্বর শর্টকাট হচ্ছে ব্যাগের মানটা হবে রুট ওভার ভেদকৃত তক্তার সংখ্যা, অর্থাৎ যেমন মনে করো একটা বুলেট একটা তক্তাকে ভেদ করতে পারে। এখন একটা বুলেট যদি আমাদের একটা তক্তাকে ভেদ করতে পারে, এবার তোমাকে আমি বললাম 25টি তক্তাকে ভেদ করার জন্য তার ব্যাগ কী পরিমাণ বাড়াইতে হবে। দেখো একটা বুলেট সে ভেদ করতে পারে একটা তক্তা, তাহলে 25টা তক্তা তো তার জন্য ব্যাট করা ইম্পসিবল টাস্ক। এখন আমার কথা হচ্ছে, আমি চাচ্ছি ওই বুলেটটাই ওই একটার বদলে 25টা তক্তা ব্যাট করবে, বাট ব্যাট করতে হলে অবভিয়াসলি আমরা তার ভ্যালোসিটিটা বৃদ্ধি করতে হবে, ভ্যালোসিটি ইনক্রিজ করব। এখন আমার কথা হচ্ছে তার ব্যাগটা কত গুণ করতে হবে। তাহলে আমাদের ব্যাগের মানটা হবে রুট ওভার ভেদকৃত তক্তার সংখ্যা। তাহলে যেমন একটা কোয়েশ্চেন করা হলো, একটি বুলেট একটি নির্দিষ্ট পুরুত্বের তক্তা ব্যাট করতে পারে, যদি 25টি তক্তা ব্যাট করা লাগে, তাহলে তার ব্যাগ কত গুণ করতে হবে। তাহলে 25টি তক্তা ব্যাট করতে হলে রুট ওভার 25 মানে হচ্ছে 5, এর মানে হচ্ছে তার ব্যাগটা আগে যা ছিল তার যদি তুমি 5 গুণ করো, তাহলে সে 25টা তক্তা ব্যাট করতে পারবে। তাহলে রুট ওভার ভেদকৃত তক্তার সংখ্যা সমান হচ্ছে 5। ঠিক উল্টা কাহিনী আসতে পারে। এবার বলা হলো, যদি তার ব্যাগটাকে আমি 5 গুণ করি, তাহলে কয়টা তক্তা ব্যাট করতে পারবে? অবভিয়াসলি 5 স্কোয়ার। তাহলে সেটাই আমার নিচে লেখা আছে, গুলির ব্যাগ যদি n গুণ করা হয়, তাহলে সে n স্কোয়ার সংখ্যক তক্তা ভেদ করতে পারবে। অর্থাৎ একটা বুলেটের ব্যাগ যদি তুমি
5 গুণ করো, সে 25টা তক্তা ভেদ করতে পারবে, যে আগে একটা তক্তা ভেদ করতে পারতো। যদি তুমি 10 গুণ করো, সে 100টা তক্তা ভেদ করতে পারবে, যে আবার আগে একটা তক্তা ভেদ করতে পারতো। সো এই দুইটা আমার সিমিলার, জাস্ট উল্টা কেস আর কি। যদি আমাকে দেওয়া থাকে ব্যাগ এত গুণ করলাম, তাহলে ভেদকৃত তক্তার সংখ্যা n² হবে। আর যদি ভেদকৃত তক্তার সংখ্যা দেওয়া থাকে, তাহলে কত গুণ করতে হবে? √ ভেদকৃত তক্তার সংখ্যা। এবার আসে, তাহলে আমাদের এটা ওকে, এটা ওকে। দেন হচ্ছে আমরা এটা আসি, একটি বুলেট। এবার দেখো একটু ডিসিমিলারিটি দিবে। এখানে তো এইখানে শর্ত ছিল ওই বুলেটটা কয়টা তক্তা ভেদ করতে পারে, তার ব্যাগ বর্তমানে যে যত ওই তত ব্যাগ দিয়ে সে জাস্ট একটা তক্তা ভেদ করতে পারে। এখন তোমাকে বলা হয় না একটা তক্তা, সে অনেকগুলো তক্তা ভেদ করতে পারে, সেক্ষেত্রে আবার ঝামেলা না। তাহলে দেখো একটি বুলেট m সংখ্যক তক্তা ভেদ করতে পারে, সে পারে হচ্ছে m সংখ্যক ভেদ করতে, আগে যেখানে একটা ভেদ করতে পারতো। এখন যদি তার ব্যাগটাকে আমি n গুণ করে দিই, সে কয়টা তক্তা ভেদ করতে পারবে? উত্তর হচ্ছে ব্যাগে যদি n গুণ করি, তক্তার সংখ্যক আমাদের ভেদকৃত তক্তার সংখ্যা কত হবে? আগের মতো n²। কিন্তু এটা হইতো যদি সে তার বর্তমানে যে ব্যাগটা ছিল সেই ব্যাগে একটা তক্তাকে ভেদ করতে পারতো, কিন্তু সে তো বর্তমান ব্যাগ দিয়ে m সংখ্যক তক্তা ভেদ করতে পারে। তাহলে আমরা বলি সে যদি শুরুতে যে ব্যাগ ছিল সেই ব্যাগের কারণে m সংখ্যক তক্তা ভেদ করতে পারে, তাহলে সে m সংখ্যক তক্তা ভেদ করতে পারে। আর তার ব্যাগ n গুণ করার কারণে এক্সট্রা n², টোটাল m × n² সংখ্যক তক্তা ভেদ করতে পারে। তাহলে আমাদের সূত্র হচ্ছে এটা। যদি আমরা কিন্তু ব্যাখ্যা দিচ্ছি না, আমরা ডাইরেক্ট সূত্র দিচ্ছি শর্টকাট। যদি ব্যাগ n গুণ করা হয়, তাহলে সে mn² সংখ্যক তক্তা ভেদ করতে পারবে। যদি ব্যাগ n গুণ করা হয়, তাহলে সে কয়টা তক্তা ভেদ করতে পারবে? mn² সংখ্যক তক্তা ভেদ করতে পারবে। এবার আসো, তোমাকে উল্টা কোয়েশ্চেন করতে পারে। বলা আমাদের এখানে আগে কোয়েশ্চেনটা দেখো, একটি বুলেট 3টি তক্তা ভেদ করতে পারে, সে 3টা তক্তা ভেদ করতে পারে, এটা m এর মান। তাহলে 3 × তার ব্যাগ কয় গুণ করলাম? 4 গুণ, তাহলে 3 × 4²। তাহলে আমার 3 × আমাদের 16, 3 16 48। এর মানে আমাদের সে 48টি তক্তা ভেদ করতে পারবে যদি আমাদের তার ব্যাগটাকে 4 গুণ করা হয়। এবার উল্টা কোয়েশ্চেন আসতে পারে, আরেকটা শর্টকাট। এবার হচ্ছে উল্টাটা, ওই আগের মতো উল্টাটা। বুলেট m সংখ্যক তক্তা ভেদ করতে পারে এবং তার ব্যাগটা আমি এমনভাবে বৃদ্ধি করলাম যাতে করে তার ভেদকৃত তক্তার সংখ্যা n হয়। যে ভেদকৃত যে তক্তার সংখ্যা, সে বর্তমানে যতগুলো তক্তা ভেদ করতে পারে সেই তক্তার সংখ্যা হচ্ছে n। তাহলে সে আগে তক্তা ভেদ করতে পারতো m সংখ্যক, তার ব্যাগটাকে আমি বৃদ্ধি করলাম, ব্যাগ বৃদ্ধি করলে নিচে সে আরও বেশি সংখ্যক তক্তা ভেদ করতে পারবে। কয়টা তক্তা ভেদ করতে পারবে? ধরে নিলাম তার বর্তমানে n সংখ্যক তক্তা ভেদ করতে পারে। অ্যান্ড কোয়েশ্চেন হলো ব্যাগটা আসলে কতটুকু বাড়াইলে সে n সংখ্যক তক্তা ভেদ করতে পারে? উত্তর হচ্ছে √n/m। n মানে হচ্ছে বর্তমানে কয়টা তক্তা পারে, m মানে হচ্ছে শুরুতে কয়টা পারতো, b মানে হচ্ছে এই m সংখ্যক তক্তার জায়গায় n সংখ্যক তক্তা ভেদ করার জন্য তার ব্যাগ কি পরিমাণ কত গুণ বাড়াতে হলো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি একটি বুলেট 2টি তক্তা ভেদ করতে পারে। কয়টি? 2টি। সে 2টা তক্তা ভেদ করতে পারে। তাহলে 2টা তক্তা সে 2টা তক্তা ভেদ করতে পারে, এটা কার মান? এটা হচ্ছে m এর মান। বলা হলো এর ব্যাগ কত গুণ করলে এটি অনুরূপ 128টা তক্তা ভেদ করতে পারবে, n এর মান। তাহলে আমরা বলতে পারি n এর মান 128 ডিভাইডেড বাই এটা হচ্ছে আমাদের 2টি, m এর মান 2 √ করব = v। তাহলে আমাদের এখানে আনসার যেটা আসবে, আমাদের এখানে কাটাকাটি করলে 64 আসে, √64 মানে 8 গুণ। এর মানে ব্যাগ 8 গুণ করতে হবে। যদি তুমি ব্যাগ 8 গুণ করো, তাহলে সে আমাদের 128টা তক্তা ভেদ করতে পারবে, যে আগে আমাদের 2টা তক্তা ভেদ করতে পারতো। আচ্ছা, এবার দেখি হচ্ছে আমাদের এই ধরনের ম্যাথগুলা। এখানে তোমাকে বলা হলো শর্টকাটটা দেখি, কোনো গুলি একটি তক্তা ভেদ করতে পারে। তাহলে কোনো একটা গুলি একটা তক্তা ভেদ করতে পারে এবং এই তক্তা ভেদ করার সময় সে পুরোপুরি ভেদ করে না, তক্তা ভেদ করতে তার ব্যাগের 1/n অংশ হারায়। তো থেমে যাওয়ার পূর্বে সে মোট কয়টি তক্তা ভেদ করতে পারে? যেমন মনে করো জাস্ট সিম্পল, জাস্ট লাইক দ্যাট, আমাদের একটা তক্তা আছে। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার একটা তক্তা, কোনো একটা গুলি এই তক্তাটাকে জাস্ট ভেদ করতে পারে। এখন যে এই তক্তাটাকে ভেদ করতে পারে, ভেদ করে কিন্তু সে থেমে যায় না, এই তক্তাটাকে ভেদ করার সময় সে তার ব্যাগের 1/n অংশ হারাই ফেলছে। তাহলে এখানে দেখো 1/n অংশ হারায়। সো তোমাকে যদি বলা হয় তার ব্যাগ এত হয়ে যায়, তো
তোমাকে আদি থেকে বিয়োগ করে হারানোটা বের করতে হবে। এখানে মেইন হচ্ছে হারানোটা, ব্যাগ কতটুকু হারায়। তো বলা হলো এতটুকু তার ব্যাগের 1/n অংশ কি হারায় পেলে, তাহলে যতটুকু 1/ যেটা থাকে সেটা হচ্ছে n এর মান। যদি হারায় তাহলে সে কিন্তু এখনো থামে নাই, সে তক্তাটাকে ভেদ করছে, ভেদ করার সময় 1/n অংশ হারাই ফেলছে, সে এখনো থামে নাই, তাহলে সে আরও তক্তা নিশ্চয়ই ভেদ করতে পারবে অবভিয়াসলি। তাহলে সে থামার পূর্বে আর কয়টা তক্তা ভেদ করতে পারবে, তার আনসার হচ্ছে n/2। তবে n/2 এর মধ্যে কথা আছে, n/2 এর মধ্যে যদি তুমি n/2 এর মান যদি পূর্ণ সংখ্যা পাও আনসার ওকে, যদি ভগ্নাংশ পাও এর মানে কি, যেমন তুমি পাইলা 15, এর মানে 15টা তক্তা ভেদ করতে পারে। তুমি পাইলা 15.5, এর মানে 15টা তক্তা ভেদ করে আরও একটা তক্তার অর্ধেক ভেদ করছে। যেটা অর্ধেক ভেদ করছে সেটা তো ভেদ করে নাই, পুরোপুরি তো ভেদ করে নাই, ভেদকৃত মানে হচ্ছে পুরোটা ভেদ করা। সো তোমাকে মাথায় রাখতে হবে যদি 15.9ও আসে তাও কিন্তু সে 16টা তক্তা ভেদ করে নাই, 15টা ভেদ করে 16টা করে অবস্থা বাট করেনি। সো তোমাকে দশমিক বিন্দু কাউন্ট করা যাবে না। আমাদের এখানে একটা এক্সাম্পল দিলাম, একটা বুলেট একটা তক্তা ভেদ করতে এর ব্যাগের 1/31 অংশ হারায়, তাহলে আমরা এখানে বলতে পারি দ্য ভ্যালু অফ n ইজ ইকুয়ালস টু 31। সো এটা হচ্ছে n এর ভ্যালু। তাহলে আমার আর কয়টা তক্তা ভেদ করবে, তাকে 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে পাবো 15.5। সো আমরা এখান থেকে বলতে পারি আমার এটা 15টা তক্তা ভেদ করবে, এই 0.5টা আমরা কাউন্ট করবো না, 15টা তক্তা সে ভেদ করবে। এবার সে আরেক ধরনের কোয়েশ্চেন আসতে পারে, এটা বেশি ইম্পর্টেন্ট। কোনো বুলেট কোনো দেওয়ালের মধ্যে s দূরত্ব অতিক্রম করার পর এর ব্যাগ 1/n অংশ হারায়। আগের বার ছিল কি সে পুরা তক্তা বা দেওয়ালটা অতিক্রম করার পর, আর এখানে না, সে পুরোটা অতিক্রম করেনি, সে দেওয়ালের মধ্যে s দূরত্ব অতিক্রম করছে, s দূরত্ব অতিক্রম করার পর সে 1/n অংশ হারাইছে। প্রশ্ন হলো সেই একই দেওয়ালের মধ্যে সে আর কত দূর ঢুকবে, কত দূর আর অতিক্রম করবে, এটা আমার কোয়েশ্চেন। যেমন ফর এক্সাম্পল আমি আমার এই দেওয়ালের মধ্যে একটা গুলি মারলাম, গুলি মারার কারণে আমার বুলেটটা দেওয়াল ভেদ করে গেল না, কেন গেল না, সে দেওয়ার জন্য পর্যাপ্ত না। তো আমার সে একটা নির্দিষ্ট দূরত্ব মনে করো 5 সেন্টিমিটার অতিক্রম করার পর তার ব্যাগ হচ্ছে 3/1 অংশ হয়ে গেছে। তাহলে এখন আমার কোয়েশ্চেন হলো ব্যাগ 3/1 অংশ হয়েছে মানে কিন্তু বুলেটটা এখনো থামে নাই, থামার পূর্বে সে আমাদের আর কত দূর অতিক্রম করবে, এই ধরনের কোয়েশ্চেন। তবে আবারও বলতেছি এখানে 1/n অংশ হারায়, এটা কিন্তু 1/ যেটা থাকে সেটাই n এর মান, আর এটা হারায়। থামার পূর্বে অতিক্রম দূরত্বের ফর্মুলা হচ্ছে s × n-1 হোল স্কয়ার ডিভাইডেড 2n-1। কোয়েশ্চেন দেখো, একটি বুলেট কোনো দেওয়ালের মধ্যে 5 সেন্টিমিটার প্রবেশ করার পর, দ্যাট মিনস দ্য ভ্যালু অফ s ইকুয়ালস টু 5 সেন্টিমিটার প্রবেশ করার পর এর ব্যাগ 1/3 অংশ হারায়। তারা হারানোটা বলেই দিছে, যদি হারানোটা না বলতো, যদি বলতো তার ব্যাগ 1/3 অংশ হয় বা তার ব্যাগ 2/3 অংশ হয়, তাহলে 2/3 অংশ হয় মানে কি 1 - 2/3 মানে হচ্ছে 1/3 অংশ হারায়। সো তোমাকে হারানোটা বের করতে হবে, না দেওয়া থাকলে 1 থেকে বিয়োগ করে। তাহলে 1/3 অংশ হারায় মানে হচ্ছে এই 3টা হচ্ছে কার মান, n এর মান। দ্য ভ্যালু অফ n ইকুয়ালস টু হচ্ছে 3। তোমাকে বলা হলো বুলেটটি ওই দেওয়ালে আর কত দূর প্রবেশ করবে, বুলেটটি ওই দেওয়ালে আর প্রবেশ করবে s প্রাইম ইকুয়ালস টু s × n-1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2n-1। এখন তুমি যদি মানগুলো ফুট করো, দেখো s এর মানটা হচ্ছে কত 5 সেন্টিমিটার। সো s এর মানটা যেহেতু সেন্টিমিটারে বসাচ্ছে আনসারটাও সেন্টিমিটারে আসবে। n এর মান হচ্ছে 3 - 1 হোল স্কয়ার, আর 2 × 3 - 1। এখানে ক্যালকুলেশন করলে 3 থেকে 1 গেলে 2, 2 স্কয়ার মানে 4, 5 × 4, এখানে 3 × 6, 6 থেকে 1 গেলে 5, 5 5 কাটাকাটি 4 সেন্টিমিটার, দ্যাটস ইট, আমার এটা আনসার। তাহলে সেই দেওয়ালের মধ্যে আরও 4 সেন্টিমিটার প্রবেশ করতে পারবে। এবার আসো এই কোয়েশ্চেনটাই আমাদের একটু ঘুরাই দে, এই কোয়েশ্চেনটা আমাদের একটু ঘুরাই দে। কেমন এই কোয়েশ্চেনটা ঘুরাই দে না, আসলে কোয়েশ্চেন আরও সহজ করে দে। সহজ করে দে হচ্ছে যদি কখনো বলে ব্যাগ 1/2 অংশ হারায়, 1/2 অংশ হারায়, 1/2 অংশ হারায় মানে n এর মান কত 2। তাহলে আমরা ফর্মুলা জানি s প্রাইম ইকুয়ালস টু s × n-1 হোল স্কয়ার ডিভাইড বাই 2n-1। n এর মান যদি তুমি 2 বসাও, s × 2 - 1 হোল স্কয়ার ডিভাইড বাই 2 × 2 - 1, তাহলে একটু খেয়াল করো s/3 আসবে। তাহলে যদি কখনো বলা হয় যে অর্ধেক ব্যাগ হারায়, তাহলে আমাদের আর কত দূর প্রবেশ করবে s/3, তখন আর এত ক্যালকুলেশন করার দরকার নাই। অর্ধেক না বললে অন্য কোনো কিছু বললে এটা করব, আর যদি বলেই দেয় সে অর্ধেক তাহলে আমার ডাইরেক্ট আনসার s/3।
ওকে, এগুলো হচ্ছে আমার বুলেট সংক্রান্ত যে ম্যাথগুলো। আর তোমাকে এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নৌকার যে ম্যাথগুলো, যে নৌকার ম্যাথগুলো আছে তোমাদের সিলেবাসে, সেই নৌকার ম্যাথের কনসেপ্টগুলো তোমাকে করতে হবে আর কি। যে আমরা স্থিতিবিদ্যার মধ্যেও মোটামুটি সামান্তরিকের সূত্রগুলো বলছিলাম, সেই সামান্তরিকের সূত্র আমাদের এখানেও লাগবে নৌকার ম্যাথগুলো করার জন্য, নদীতে যে নৌকার ম্যাথগুলো। আর এখানে তোমাদেরকে বলে রাখি, স্রোতের বেগ কত, স্রোতের বেগ ইউ নাকি বি, এগুলো নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। মনে করো কোনো একটা নদী, এই নদীতে, এই যে কোনো একটা নদী, এই নদীতে স্রোত বহমান, স্রোতের বেগটা মনে করো এই পয়েন্টে স্রোতের বেগ হচ্ছে ইউ, আর নৌকাটা আমার এদিকে যাচ্ছে ভি বেগে। তাহলে আমরা বলতে পারবো নৌকার যে লব্ধি বেগ, সেই লব্ধি বেগটাকে আমরা বলি হচ্ছে সাধারণত ডব্লিউ। তাহলে আমরা এখান থেকে খুব সিম্পলি বলতে পারবো ডব্লিউ স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2uv কজ অফ আলফা। আলফা মানে হচ্ছে তাদের মধ্যবর্তী কোণটা। এবং আমি যদি বলি নৌকাটা প্রকৃতপক্ষে কোন দিকে যাবে, নৌকাটা প্রকৃতপক্ষে এই দিকে যাবে, এটা হচ্ছে থিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি tan থিটা ইকুয়ালস টু আবার আগের মতো সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা। এই থিটাটা কার সাথে আছে? ইউ এর সাথে, নাই কার সাথে? বি। যার সাথে নাই তাকে বসাবো প্লাস ইউ, এখান থেকে থিটাটা বের করতে পারবো। এবার তোমাদের এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে স্রোতের অনুকূলে আর একটা হচ্ছে স্রোতের প্রতিকূলে। মনে করো আমাদের নৌকা, আমাদের এখানে একটা নদী, এই নদীতে আমাদের একটা নৌকা সে এদিকে যাচ্ছে, আর একটা নৌকা সে মনে করো এইদিকে যাচ্ছে। এখন আমার কোয়েশ্চেন হলো স্রোতের বেগ মনে করো এইদিকে ইউ, নৌকার বেগটা হচ্ছে আমার যে কোনো দিকে হইতে পারে। তো নৌকা যদি স্রোতের অনুকূলে যায়, তাহলে আমরা মাথায় রাখবো স্রোতের অনুকূলে গেলে আমাদের যে কাজটা করতে হবে, নৌকা যদি স্রোতের অনুকূলে নৌকা গেলে লব্ধি বেগ হচ্ছে আমাদের ইউ প্লাস ভি। আর যদি আমাদের স্রোতের প্রতিকূলে যায় সেক্ষেত্রে ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে ভি মাইনাস ইউ। তুমি এখন আমাকে কোয়েশ্চেন করতে পারো, ভাই আপনি বিটাকে কেন আগে বসালেন? কারণ নৌকার বেগ যদি স্রোতের বেগ থেকে বেশি না হয়, তাহলে নৌকাটা প্রতিকূলে কখনো গমন করতে পারবে না, স্রোত তাকে অন্যদিকে নিয়ে যাবে, স্রোতের দিকে। কারণ দুইটা যদি আমাদের উল্টা দিকে কাজ করে, সেক্ষেত্রে যার মান বেশি সেই দিকেই সে গমন করে। সো যদি আসলেই তাকে আমাদের প্রতিকূলে গমন করতে হয়, তাহলে নৌকার বেগটাকে কিন্তু বেশি হইতেই হবে। সো আমাদের এই ধরনের অনেকগুলো কোয়েশ্চেন আসতে পারে। তো আমাদের এখান থেকে যত ধরনের কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনগুলো তোমাদেরকে দেখে নিতে হবে আর কি, যে অনুকূল প্রতিকূল, এগুলো তো খুবই সিম্পল। আর আরেকটা কোয়েশ্চেন হইতে পারে এরকম, যে আমাদের মনে করো কোনো একটা নৌকা, তো এক্ষেত্রে তাকে আমরা এভাবে ডিস্ট্রিবিউট করতে পারি। মনে করো এইদিকে স্রোতের ব্যাগ হচ্ছে ইউ, আর এইদিকে নৌকার ব্যাগটা হচ্ছে আমাদের ভি। তো এই কোণটা হচ্ছে আমাদের আলফা। তাহলে আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে কি, আমাদের নৌকাটা এই বি এর দুটো উপাংশে ভাগ করতে পারি। এদিকে হচ্ছে ভি কজ আলফা, আর এদিকে হচ্ছে আমাদের ভি সাইন আলফা। তাহলে আমরা একটা কথা বলতে পারি, আমাদের এখানে টোটাল হিসাবটা হচ্ছে নৌকার এই বরাবর টোটাল ব্যাগটা হচ্ছে ইউ প্লাস বি কজ আলফা। এটা কি কাজে লাগে? নৌকাকে সামনের দিকে নিতে কাজে লাগে। আর এদিকে কাজ করা হচ্ছে বি সাইন আলফা। কী কাজে লাগে? বি সাইন আলফা কাজে লাগে হচ্ছে অপর পাড়ে যাওয়ার জন্য। কোন পাড়ে? অপর পাড়ে। তো আমি ধরে নিলাম নদীর যে প্রস্থটা, সেই নদীর প্রস্থটা হচ্ছে ডি। তাহলে নদীর প্রস্থ যদি ডি হয়, নৌকাটা অপর পারে যাবে, তাহলে অপর পারে যাওয়ার জন্য ব্যাগ কী হবে? ভি সাইন আলফা অবভিয়াসলি। আর সামনের দিকে যাওয়ার সময় ইউ প্লাস ভি কজ আলফা অবভিয়াসলি। তাহলে আমরা বলতে পারবো অপর পারে যাওয়ার ক্ষেত্রে অপর পারের দূরত্ব হচ্ছে কত? তো আমরা বলতে পারি এস ইকোয়াস টু বিটি ফর্মুলা, এখানে ডি ইকোয়াস টু অপর পারে যাওয়ার সময় ব্যাগ যেটা কাউন্ট হবে সেটা হবে বি সাইন আলফা ইন্টু সময়টা হচ্ছে টি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, এখান থেকে এটাও বলা যায় টি ইকোয়াস টু হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। অনেক সময় বলতে পারে নৌকাটা অপর পারে যেতে কত সময় লাগে, তাহলে তুমি এখানে আলফার মান বসাই দিবা, ভি এর মান বসাই দিবা, ডি এর মান বসাই দিবা, মানে নদীর প্রস্থ। আবার অনেক সময় টি এর মান দেওয়া থাকলে নদীর প্রস্থ বের করতে বলে। ওকে, তাহলে আশা করি আমরা এটা পারবো যে আমাদের সময়টা বের করতে বলে। আর আরেকটা হচ্ছে, মনে করো এই নৌকাটা আমাদের, দেখো যেহেতু স্রোতের বেগ এইদিকে, নৌকার বেগ এইদিকে, এই নৌকাটা প্রকৃতপক্ষে এইদিকে যাবে। তাই নৌকাটা যদি প্রকৃতপক্ষে এইদিকে যায়, তাহলে আমাদের এখান থেকে যে আমাদের যাত্রা আরম্ভ করলো, যেখান থেকে যাত্রা আরম্ভ করলো সেখান থেকে এই নৌকার যে অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমি দিলাম এক্স। এই এক্সের মানটা কত? অর্থাৎ যেখান থেকে যাত্রা আরম্ভ করলো সেখান থেকে স্রোত বরাবর অতিক্রান্ত দূরত্ব, স্রোত বরাবর মানে এভাবে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই এক্স মানে কি? সামনের দিকে। তাহলে সামনের দিকে যাওয়ার সময় কে কাজে লাগে? ইউ প্লাস বি কজ আলফা। তখন আবার এস ইকোয়াস টু বিটি, তখন বলতে পারবো এক্স ইকোয়াস টু বি এর মান হচ্ছে ইউ প্লাস বি কজ আলফা ইন্টু টি। আর এখানে আমাদের সময়টা কোনটা হবে? যদি সময় দেওয়া না থাকে, এই সময়টা আমরা এখানে ব্যবহার করতে পারবো। এক্স ইকোয়াস টু হচ্ছে ইউ প্লাস বি কজ আলফা ইন্টু টি এর মানটা হচ্ছে ডি ডিভাইড বাই বি সাইন আলফা। এগুলো আমরা পরে আসলে ফিজিক্সে, আমাদের ম্যাথের মধ্যে এগুলো পড়ানোর কোনো কারণ নেই, কারণ হচ্ছে ফিজিক্স তোমরা এগুলো পড়ে আসো। তাও আমি বলে দিচ্ছি এইভাবে আমরা করতে পারি আর কি, এই ধরনের ম্যাথগুলো এক্সামে আসতে পারে।
আর আমাদের হচ্ছে আমি এখানে খুবই সংক্ষেপে বলতেছি, কারণ হচ্ছে জেনারেল বেসিকগুলো তোমাদের জানার কথা। তাও যদি কেউ মনে করো ভাইয়া না আমার নৌকার ব্যাগের কনসেপ্টগুলো ক্লিয়ার না, সেক্ষেত্রে আমার ফিজিক্সের ক্লাস আছে, সেই ক্লাসগুলো আমার থেকে নিতে পারবো, তোমরা আমাকে নক দিলে হবে। তো আসো এবার হচ্ছে আমাদের অনেক সময় এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। ও আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী অতিক্রম, আরেকটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে, একটা হচ্ছে সর্বনিম্ন সময়ে, আরেকটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে। তো সময় যদি বলি আমরা তো এখান থেকে সিম্পল আছে, সর্বনিম্ন সময়টা আগে বের করি। সময়ের ফর্মুলা তো আমরা জানি T=d/v sin আলফা। তো আমরা তো এখান থেকে বলতেই পারতেছি ভাইয়া টিটা আমার সর্বনিম্ন হইতে হবে, তাহলে টি মিনিমাম কখন হবে? d/v যখন সাইন আলফাটা ম্যাক্সিমাম হবে। সাইন আলফার ম্যাক্সিমাম মান কত? 1। সো আমরা বলতে পারি সাইন আলফার মান যখন 1, এই সাইন আলফার মান 1 মানে আলফার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। এর মানে আমাদের যদি আলফার মান কখনো 90 ডিগ্রি হয়, সাইন আলফার মান 1 হবে। সাইন আলফার মান 1 হলে টিটা হবে আমাদের মিনিমাম, সর্বনিম্ন, কারণ এটা সর্বনিম্ন হইতে হলে এটা সর্বোচ্চ হতে হয়। তাহলে এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সর্বনিম্ন সময়ে নদী অতিক্রম করতে হলে কত ডিগ্রি কোণে রওনা দিতে হবে? অবশ্যই স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে রওনা দিতে হবে, এত ডিগ্রি কোণে রওনা দিতে হবে। এর মানে এটা যদি নদীর এক প্রান্ত হয়, এটা হচ্ছে অপর প্রান্ত, এইদিকে আমার স্রোত থাকে। যদি তুমি সর্বনিম্ন সময়ে নদী অতিক্রম করতে চাও, তুমি কোন দিকে যাবা সেটা কোনো ফ্যাক্ট না, তোমাকে এইদিকে রওনা দিতেই হবে। অর্থাৎ তোমার ব্যাগটা হবে এই বরাবর। যদি তুমি এইদিকে রওনা দিতে নাই পারো, তাহলে তোমার ম্যাথের আসল আনসারটা সাইডে দাও। তাহলে আমাদের এখানে অবশ্যই 90 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। যদি আমি এদিকে রওনা দিই, স্বাভাবিক হিসাব নিকাশ, আমরা পৌঁছাবো কোন দিকে? আমরা এইদিকে পৌঁছাবো। তখন আমরা এখান থেকে খুব ইজিলি বলতে পারি ভাই আমাদের এখানে ডব্লিউ, এটা যদি ডব্লিউ হয়, ডব্লিউ হচ্ছে √u² + b²। থিটার মান বের করতে হলে থিটা আমরা বলতে পারি tan ইনভার্স v/u, আরও সোজা হয়ে গেল। তাহলে মেইন কনসার্ন ইজ যদি কখনো সর্বনিম্ন সময় নদী অতিক্রম করতে হয়, তোমাকে রওনা দিতে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে তোমাকে রওনা দিতে হবে। যদি স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে তুমি রওনা দিতে না পারো, তাহলে হবে না। এবার আসো সর্বনিম্ন দূরত্ব বলা হয়। তো দূরত্ব সর্বনিম্ন মানে হচ্ছে সময়টা কি সেটা আমার জানার বিষয় না, আমার কথা হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্বটা সর্বনিম্ন হইতে হবে। তাহলে আমাদের এবার বলা হয় সর্বনিম্ন দূরত্ব। তো আমার দূরত্বটা সর্বনিম্ন হইতে হবে। দেখো এই যে এখান থেকে এখানে যদি যাই, দূরত্বটা সর্বনিম্ন। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি যদি আমার স্রোতের বেগ এইদিকে, সর্বনিম্ন দূরত্ব কোনটা ভাই? এখান থেকে এই যে এটা হচ্ছে মেইনলি আমার সর্বনিম্ন দূরত্ব। তাহলে তোমাকে এমনভাবে রওনা দিতে হবে যাতে করে তোমার লব্ধি বেগটা এই বরাবর হয়, ডব্লিউটা এই বরাবর হয়, দ্যাট মিনস থিটার মান হচ্ছে 90 ডিগ্রি মুখস্থ। তাহলে নিশ্চয়ই আমার রওনা দিতে হবে এই দিকে, এই যে রওনা দিতে হবে এই দিকে, এই কোণটা হচ্ছে আলফা, এই দিকটা হচ্ছে ভি। তখন আমি খুব সুন্দর করে বলতে পারবো tan 90 ডিগ্রি হচ্ছে সাইন আলফা / কজ আলফা। তুমি 90 ডিগ্রিটা কার সাথে আছে? ইউ এর সাথে, নাই কার সাথে? বা বি এর সাথে, প্লাস ইউ। tan 90 ডিগ্রি মান হচ্ছে 1/0, বজ্র গুণন করলে u + b cos আলফা = 0। এখান থেকে বলা যায় v cos আলফা = -u। এখান থেকে বলা যায় cos আলফা হচ্ছে -u/v। এখান থেকে বলা যায় আলফা cos ইনভার্স -u/v। এখানে দেখো আলফা cos ইনভার্স, এখানে যে ইউটা কি ভাই? এখানে ইউটা হচ্ছে স্রোতের বেগ, আর বিটা হচ্ছে কার বেগ? নৌকার বেগ, স্রোত / নৌকা। তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব অতিক্রম। আর সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করতে হলে অনেক সময় তোমাকে লব্ধি বেগ ডব্লিউ বের করতে বলে, এক্ষেত্রে অনেকে ডব্লিউ বের করতে পারে না। এটা খুবই ইজি। দেখো এটা যদি ইউ হয়, এটাও আমার অবভিয়াসলি ইউ হবে। তাহলে এই ত্রিভুজটা থেকে তুমি চিন্তা করো না, আমরা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বলতে পারি না? অবশ্যই বলতে পারি। তাহলে ডব্লিউ স্কয়ার সমান বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ডব্লিউ হচ্ছে √b স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এটা হচ্ছে আমাদের কি? আমাদের লব্ধি বেগের মানটা। আমরা লব্ধি বেগের মানটা পাইলাম। আর লব্ধি বেগের মানটা যদি তুমি পাও, তাহলে একটু খেয়াল করো না, এইদিকে হচ্ছে লব্ধি বেগ। তো লব্ধি বেগ ডব্লিউ ইন্টু সময় দ্বারা গুণ করলে আমি নদীর প্রস্থ ডিটা পেয়ে যাব। খুবই সিম্পল আইডিয়া। তাহলে আমরা এখান থেকে নৌকা সংক্রান্ত যতগুলো ম্যাথ আছে সবগুলো আমরা করে নিব। আশা করি কোনো সমস্যা হবে না। এবং তোমাকে এখানে আরেকটা জিনিস হচ্ছে আপেক্ষিক বেগ, যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হয়, এটা তোমরা জানো। যার সাপেক্ষে আমরা তাকে বিয়োগ করব। যেমন মনে করো এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, তাহলে এ থেকে বিটা আমাদের এর সাপেক্ষে মানে এর বেগটাকে বিয়োগ করে দিবা। এক কথায় একটা লাইন লিখে রাখবা, আপেক্ষিক বেগের ক্ষেত্রে যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হয়, আপেক্ষিক বেগের ক্ষেত্রে যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হয়।
তো এখানে আসলে তোমাদের বইয়ের যে কোয়েশ্চেন ব্যাংকটা তোমরা নিজেরা একটু দেখে নিবে। আসলে আমি এখানে দেখছিলাম যে করাই দেওয়ার মতো আহামরি কোনো ম্যাথ এখানে নেই, আর এই অধ্যায় থেকে আমাদের খুব কঠিন কোনো প্রশ্ন হয় না। তো এই কারণে হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা তোমরা নিজেরা দেখে নিবে। দেখার পর যদি কোনো প্রবলেম হয় সেটা আমাকে বলবা, যদি এই অধ্যায় থেকে আসলে খুব একটা ঝামেলার কোনো কিছু হয় না। তো আমাদের একটু ভালো করে দেখবে আর কি, যদি কোয়েশ্চেন ব্যাংকে যদি কোনো প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করবো, আমি তোমাদেরকে ইনশাল্লাহ সলভ করে দিব। সো আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। তবে অবশ্যই শর্টকাটগুলো একটু ভালোভাবে মাথায় রাখবে, এগুলো হচ্ছে পরীক্ষার জন্য মুখ্য হাতিয়ার। আল্লাহ হাফেজ। আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে।